বঙ্গালী মা মাগো। বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা, দীপি চর্ম পরিধানা, শুষ্ক মাংসাতি ভৈরবা, অতি বিস্তার বদনা, জিহ্বা ললন ভীষণা, নিমগ্না রক্তনয়না, নাতা পুরিত দিনমুখা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী, কালীর রূপ। তো এই কালীকে কেন্দ্র করেই আজকে আমাদের কিছু কথা বলা। আজকের তুরি কাহিনী সেই কালীর সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে। কিছুকাল আগে আমরা শুনলাম দক্ষিণবঙ্গের কাকদ্বীপে একটা হইচই লেগে গেল। বলে কালীর মূর্তিকে নাকি কেউ অপবিত্র করেছে, কেউ ভেঙে দিয়েছে, এবং সেই তারপরে পুলিশের গাড়ি করে সেই কালীকে নিয়ে গিয়ে ভাসান দিতে হয়েছে। আমি এই কথা পরে আসবো যে এটা এমন কিছু ব্যাপারই নয়। পুলিশ তো আজকালকার কালী হিসেবেই কাজ করবে। কালী যদি অসুরকে দমন করা কাজ হয়, অশুভ শক্তিকে দমন করা কাজ হয়, আজকের সমাজে পুলিশের কাজ সেই কালীর, তারা অশুভ শক্তির দমন করবে। আমি সে কথা একটু পরে আসবো, সবটাই বলবো। কিন্তু তার আগে বলি, কালী হচ্ছে বাঙালি জনজীবনের একটা অঙ্গ। আপনারা চিন্তা করে দেখুন, আজকে বাঙালির যে কোনো ব্র্যান্ড, যে কোনো ঘটনার মধ্যে কালী আছে। কত কালী নিয়ে নাম আছে বলুন তো? কালীপ্রসাদ, কালীপদ, কালীচরণ, সব কালী দিয়ে নাম। কালী দিয়ে নাম রাখাটা আমাদের একটা সময় ছিল, তারা কালী দিয়ে নাম রাখতো। কালী দিয়ে বাংলা মদ আছে, যারা বাংলা মদ খায় তারা কালী মদ তো দেখেইছেন, কালী ঠাকুরের ছবি দিয়ে সে মদ করা হয়েছে। আমি কোনো মদের পাবলিসিটি করছি না, কারণ ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করছি মাত্র। আজকে কালীর নামে সিগারেট আছে। স্বদেশী যুগে ইন্ডিয়া সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে একটা কোম্পানি হয়েছিল, হ্যারিসন রোডে অফিস। তারা তো কালীর সিগারেট বিক্রি করত, এটাও কোনো নতুন ঘটনা নয়। কালীর নামে নানান কিছু হয়েছে। কেউ সেদিন বললো যে কালীর নামে বিড়িও বেরিয়েছিল। ঠিক আছে, খুব ভালো কথা। এমনকি দেখলাম কালী শুধু বাংলা বা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, এই দেশ থেকে ছড়িয়ে গেছে বিদেশে। আজকে এই বিদেশি একটা ব্যান্ড, গানের দল, তাদের লোগো হচ্ছে কালীর জীব। কালীর জীবটা নিয়ে খুব তারা সুন্দর করে করে তাদের লোগো বানিয়েছে। এরকম কালীর বিস্তার বাঙালি জীবনের মধ্যে যেমন আছে, তার বাইরেও আছে। কালীকে আমরা আত্মস্থ করে নিয়েছি। আজকে ধরুন 1907 সালে, 1907 মে মাসে সম্ভবত, ব্রহ্মবান্ধব উপাধ্যায় সান্ধ্য বলে একটি পত্রিকা বার করতেন। সন্ধ্যাবেলা বেরোতে বলে, নাম হয়েছিল সান্ধ্য। তো ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই সান্ধ্যতে লিখছেন আর কি, যে একটা সুন্দর গোপনে একটা বোমা তৈরি হয়েছে, এবং দারুণ বোমা। এই বোমাটা খুব হালকা, এতে আগুন ধরাবার কোনো ঝামেলা নেই। জোরে মাটিতে আছাড় মারলেই মেদিনী কাঁপিয়ে সে বোমা ফেটে ওঠে, এবং অত্যন্ত হালকা এই বোমা সবার রাখা উচিত। তিনি চেয়েছিলেন প্রত্যেক বাঙালি যেন পরিবারের একজন করে কেউ ক্ষত্রিয় ধর্ম অনুশীলন করে, এবং বাঙালি যেন এই বোমা নিয়ে খেলা করে বলে উনি বলছিলেন এই বোমার নাম হতে পারে কালী মাইকি বোমা, মানে কালী মায়ের বোমা। ব্রহ্মবান্ধব উপাধ্যায় করতেন কি, তার কাগজে নানান রকম গল্প বলে, নানান রকম ঘটনা দেখিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করতেন। কিন্তু উনি জানতেন না যে উনি যখন লিখছেন তার আগে 1906 সালে বোমা বেরিয়ে গেছে। মধ্য কলকাতার আত্মোন্নতি সমিতির বিভূতি চক্রবর্তী বলে একটি ছেলে নদিয়াতে থাকতেন, তিনি একটা বোমা বানিয়ে ফেলেছেন। কারণ উনি ওই আত্মোন্নতি সমিতিরই নিবারণ ভট্টাচার্য বলে একজন কেমিস্ট ছিলেন, তার থেকে বোমা তৈরির পদ্ধতি শিখে
বোমা বানান। এবং স্বামীজির ছোট ভাই ঐতিহাসিক ভূপেন্দ্রনাথ দত্তের মতে এটাই কিন্তু বাঙালির প্রথম তৈরি করা বোমা। অর্থাৎ কালী মায়ের বোমা কিন্তু আমরা 1906 সালে বেরিয়ে গেছে, এবং ব্রহ্মবান্ধব এই খবর না রেখেই কিন্তু তার কাগজে লিখে দিয়েছে, সব বাঙালি বোমা তৈরি করেছে। আরও একটা ব্যাপার আছে, যারা স্বদেশী যুগে যারা স্বদেশী ডাকাতি করতেন বা স্বদেশী দলের গুপ্ত সমিতির কাজ করতেন, তাদের ক্ষেত্রে একটা নিয়ম ছিল যে তারা যেন কালী মায়ের সামনে দাঁড়িয়ে, কালী মায়ের সামনে বসে তারা যেন শপথ নেন। কিসের শপথ? না যে আমি যে দলে এসেছি, দলের গোপন কথা কাউকে বলবো না, তা আমি যদি স্বদেশী ডাকাতি করতে যাই তার জন্য শপথ ছিল। এবং সেইভাবে উনি শপথ নেওয়া হন। এবং শপথ নিতে গেলে 4টে প্রতিজ্ঞা ছিল। একটা ছিল আদ্য প্রতিজ্ঞা, অন্ত প্রতিজ্ঞা, প্রথম বিশেষ প্রতিজ্ঞা এবং দ্বিতীয় বিশেষ প্রতিজ্ঞা। এরকম 4টে প্রতিজ্ঞা করতে হতো। এবং প্রতিজ্ঞা যদি কেউ ভঙ্গ করে তাহলে কি হবে? বলছেন যে এই কালী ঠাকুর সহ যত দেব দেবী আছে, কালী ঠাকুরই প্রধান, আমাদের বাড়ির পিতামাতা, ব্রাহ্মণ এবং সারা পৃথিবীর যত দেশ প্রেমিক আছেন, তাদের যেন অভিশাপ আমার উপর বর্ষিত হয়। অর্থাৎ কালী ঠাকুরের অভিশাপ আমার উপর আসবে আমি যদি দলকে বিট্রে করি, আমার যদি এই গোপনীয়তা ভঙ্গ করি। এটাও কিন্তু কালী ঠাকুরের সামনে নিতে হতো। পরবর্তীতে পুলিন দাস মশাই এটাকে আরো অনেক বেশি করেন, যে ঠাকুরের সামনে বসে উপোস করে থাকতে হবে, তারপরে কাঁচা দুধ খেতে হবে, দিয়ে একটা উপোস করে থাকার পর কালী ঠাকুরের সামনে নিজেকে প্রতিজ্ঞাটা করতে হবে। এরকম নানা রকম তার আর কি নানা রকম প্যারাফেন মিলে তার সঙ্গে যুক্ত হয়, নানা রকম আচার তার সঙ্গে যুক্ত হয়। কিন্তু প্রথম দিকে এই 4টে প্রতিজ্ঞা করতেই হতো। অর্থাৎ এই যে ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্রনাথ ঘোষ, এরা সবাই কিন্তু কালী ঠাকুরের সামনে একটা করে শপথ নিয়েছিলেন। শপথটা নিয়েছিলেন কে? অরবিন্দ ঘোষ। কারণ অরবিন্দ ঘোষ কালী ঠাকুরের পূজারী ছিলেন। তিনি সবাই মধ্যে কালীর ব্যাপারটা এনেছিলেন। আজকে ক্ষুদিরাম যখন কিংসফোর্ডকে মারতে যাচ্ছেন, অরবিন্দ বলছেন কালী হ্যাজ এন্টার্ড ইন ইউ, কালী ঠাকুর তোমার মধ্যে প্রবেশ করেছে, যাও গিয়ে তুমি কালী ঠাকুরের আরাধ্য কাজটা করে এসো। তো অরবিন্দর মধ্যে এটা ছিল। এমনকি বিবেকানন্দ একটা তার বিখ্যাত কবিতা আছে কালী দ্য মাদার, যার অনুবাদ করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। অত্যন্ত বিখ্যাত এই কবিতা, যারা পড়েননি দয়া করে পড়ে নেবেন। এই কালী দ্য মাদার বিখ্যাত কবিতা, এটা অনুবাদটাও পাওয়া যায়, পড়ে নেবেন। এই কালী ঠাকুর যখন আমাদের এতটাই কাছের, এত রকম ভাবে আমাদের সঙ্গে আছেন, একটাকে পুলিশের গাড়ি করে গেল বলে আমাদের একদম হই হই করতে হবে? আরে আমি তো মশাই ছোটবেলায় দেখেছি আমাদের বাড়ির সামনে এই আমার স্ট্রিট আর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সংযোগস্থলে একটা কালী পুজো হতো। এখন হয় কিনা জানি না, তখন হতো আর কি। এবং তারা আর কিছু না করুক, যখন তারা বিসর্জন দিত অত্যন্ত ধুমধাম করে, বিরাট ব্যান্ড পার্টি হই চই করে ভাসান যেত। যারা নিন্দুক তারা বলতো যে ওরা যে কালীর পুজোর চাঁদা তোলে তার একটা অংশ গিয়ে রেস খেলে, তখন রেস খেলা হতো কলকাতায়, রেস খেলে একটা পয়সা পায়, সেই টাকাটা দিয়ে এত বড় বিসর্জনটা করে। এরা আমার ধারণা মিথ্যে কথা নিন্দুকরা বলতো, কিন্তু কিছুটা সত্যি নিশ্চয়ই আছে। একবার দেখলাম যে তারা আর বিসর্জন দেওয়ার কোনো লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা উদ্যোক্তা তারা সবাই কোথায় কোথায় লুকিয়ে পড়েছে। আমার তো যা কোথায় হাওয়া হয়ে গেছে, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। শেষকালে মুচিপাড়া থানাতে খবর দিতে হলো, তারা ট্রাক নিয়ে এলো, ট্রাক নিয়ে এসে ঠাকুর ভাসান দিয়ে এলো। কিন্তু আমাদের দেখা 69-70 সালের ঘটনা, এর মধ্যে কি এমন ব্যাপার হয়েছে? কাকদ্বীপে আজকে যেখানে পুলিশ এসে নিয়ে গেছে, এই নিয়ে বিরাট হয়েছে হলো কালী ঠাকুরকে অপবিত্র করেছে, ভেঙেছে, সেই জন্য পুলিশ এই সব নিয়ে গেছে। এটা জেনে রাখুন, কালী ঠাকুরকে অপবিত্র করা যায় না। এটা বাঙালির সংস্কৃতি, বাঙালির মননে তারা মিশে আছে। ধরুন আপনি ভগবানে বিশ্বাস করুন চাই নাই করুন, আমি ভগবানে বিশ্বাস করি চাই নাই করি, কালী ঠাকুর বাঙালির সংস্কৃতির অঙ্গ। তাকে পুলিশ নিয়ে যাবে না তো কি করবে? যেটা আমি প্রথমে বলছিলাম, পুলিশ তো আজকের যুগের কালী ঠাকুর, তাদের কাজ হচ্ছে অসুরের দমন, অন্যায়ের দমন, তারা তাই করছে। তো সেইটা গেছে বলে সেইটা নিয়ে রাজনীতি করতে হবে কালী ঠাকুরকে নিয়ে? এটার প্রতিবাদ আমরা করব না? রাজনীতির বাইরে কালী ঠাকুরকে রাখা যায় না। আজকে
তুরি কাহিনীর এই পর্যায়ে আপনাদের সবার কাছে আমার এই প্রশ্ন রইল, এই প্রশ্নগুলো তুলবেন, বলবেন সবাইকে, আর যাই করো ভাই, ঠাকুরকে নিয়ে রাজনীতি করো না। আমি ভগবত বিশ্বাসী বলে নয়, বা অবিশ্বাসী বলেও নয়। আরে কালী আমাদের জনজীবনের অঙ্গ। আবারও আমি এই কথাটা বলছি, পুনরাবৃত্তি ভাববেন না। আজকে দেখবেন কত আমাদের যে পাইস হোটেল আছে, মা তারা হোটেল, কালী তারা হোটেল ইত্যাদি, এত রকমের পাইস হোটেল আছে কালী মায়ের নামে। আরে কালী মা তো আমাদের খাওয়াচ্ছে। আমরা যত কোনো একটা পাশে যদি একটা কেউ থাকে, সিদ্ধেশ্বরী হোটেল, আজকে যদি আমাদের পাশে যদি একটা এলোমেলো কোনো হোটেল থাকে, তার পাশে কালী মায়ের হোটেল থাকে বা মা তারা হোটেল থাকে, আমরা যেন সেটাকে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে করে সেখানে যাই, যে কালী মায়ের নাম করে কেউ চট করে বাজে কথা বলবে না। সুতরাং এইটাও আমাদের খাবারের সংস্কৃতিতে মিশে গেছেন কালী। আরে শুধু খাবারের পাইস হোটেলের কথা কি বলছি, পাইস হোটেল ছাড়াও বাঙালি কালী ঠাকুরের নামে একটা আলাদা সঙ্গীতের ধারা তৈরি করেছে। যেমন বলি রবীন্দ্রসঙ্গীত, কি নজরুল গীতি, কি রজনীকান্তের গান, তেমনি কালী ঠাকুরের নামে ধারা তৈরি হয়েছে শ্যামা সঙ্গীত। আপনারা তো জানেনই যে পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীত কত জনপ্রিয় হয়েছিল সেই সময়। এমনকি সত্যজিৎ রায় গুপি গাইন বাঘাবাইনের গান লিখবার আগে দেবী সিনেমাটা যখন করেন, তার জন্য উনি একটি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। যারা জানেন না তারা দয়া করে দেবী চলচ্চিত্রটি আর একবার দেখে নিন। সত্যজিৎ রায়ের করা একমাত্র শ্যামা সঙ্গীত, তাতে শুনতে পাবেন। নমস্কার, আজকের তুরি কাহিনী এখানে শেষ। আগামীতে আবার অন্য গল্প নিয়ে আসবো। আপনারা সবাই দেখবেন এবং যেটা বলবার সাবস্ক্রাইব করবেন, তবেই তো আরো নতুন নতুন কাহিনী শোনাতে পারবো আপনাদের। আজকে আসি তাহলে, নমস্কার। মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা, এবার ছেড়ে চলে